দর্শক, আজকের নিটল টাটা মাইক টিভি সংলাপ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি জামিল আহমেদ। আমরা আজকে এই সময়কালে সমসাময়িক প্রসঙ্গ, মূলত বাজেট ঘোষণা হবে কিছুদিনের মধ্যেই, দু একদিনের মধ্যে, সেটিকে কেন্দ্র করে বাংলাদেশের বর্তমান আলোচনা, রাজনীতি সহ অন্য বিষয়গুলো নিয়ে কথা বলবো। সঙ্গত কারণে দুজন রাজনীতিবিদকে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমার ঠিক বাদিকে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। হাবিব, আপনাকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ। একই সাথে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন নূরজাহান বেগম মুক্তা আপাকেও স্বাগত জানাচ্ছি আজকে অনুষ্ঠানে, ধন্যবাদ। আমরা যে এই কথাটি দিয়ে শুরু করেছি হাবিব, আপনার কাছে প্রথমে যাই যে বাজেট যখন ঘোষণা হয়, যেটি জুনের প্রথম সপ্তাহেই মোটামুটি সবসময় হয়, প্রতিনিয়তই আমরা বাজেট ঘোষণার আগেই আপনি নিজে লক্ষ্য করেছেন গণমাধ্যমগুলোতে কোন জিনিসগুলোর দাম বেড়ে যাবে, কোনগুলো কমে যাবে সম্পর্কে প্রচুর অ্যানালিসিস তথ্য আসছে। কিন্তু ঘোষণা হওয়ার সাথে সাথে আমরা প্রায় যেটা দেখছি যে গণমুখী এবং গণবিরোধী বাজেট এই ধরনের টার্ম ব্যবহার করে রাজনৈতিক দলগুলো সভা সমিতি বা বিভিন্ন ধরনের ডেমনস্ট্রেশন করে। ইন জেনারেল আপনার কিছু অ্যানালিসিস দিয়ে শুরু করি আজকে, পরে অন্যদিকে আমরা যাব। আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাই টিভির সম্মত দর্শক শ্রোতাদেরকে আমার সশ্রদ্ধ সালাম। আমার সহালোচক অত্যন্ত প্রিয় ছোট বোন, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নূরজাহান বেগম মুক্তাকে শুভেচ্ছা। আসলে বাজেট নিয়ে তো আমরা সেই থেকে দেখে আসছি। বাজেট সরকারি দল একটা ব্যানার করে রাখে, সবচেয়ে সুন্দর বাজেট হয়েছে, মিছিলের জন্য প্রস্তুতি নিয়ে রাখে। বিরোধী দলও একটা আগে লিখে রাখে গণবিরোধী বাজেট মানি না। এর কারণটা কি তাহলে? সারা জীবনই তো আমরা এটা দেখে আসছি। কারণ হলো যে আমাদের বাংলাদেশের বর্তমান বা বাংলাদেশের শুরু থেকে পর্যন্ত আমরা ওই রকমভাবে তো আমরা অর্থনৈতিক ভিত্তিতে দাঁড়াতে পারিনি, যে কারণে বাজেট মনোভূত না হওয়ারই কথা। যে কারণে যে বাজেটই হোক না কেন, সেই বাজেটকে গণবিরোধী হিসাবে তুলনা করা হয়। আর পাশাপাশি এর সাথে একটা যোগ হয়, সাধারণ মানুষের দিকে খেয়াল না করে, যখন এক শ্রেণীর মানুষকে সুবিধা দেওয়ার জন্য যখন বাজেটে কিছু কিছু যেমন কালো টাকা সাদা করা থেকে শুরু করে আরও কিছু কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়, তখন ওইটাকেই মানুষ গণবিরোধী বাজেট হিসাবে মূল্যায়ন করে। এখন কথা হলো যে বাজেট দিবে, এটা কিন্তু আমি একেবারে নিশ্চিত করে বলতে চাই। আচ্ছা, এই দেশের কিছু ব্যবসায়ী শ্রেণী আছে সরকারের সাথে, যারা যে সরকারে যখনই ক্ষমতা থাক, বিশেষ করে এই সরকারের আমলে বেশি, তারা সরকারের একদম যেখান থেকে বাজেট মানে হবে চূড়ান্ত হবে সেরকম কাছাকাছি দু একজন লোকের সাথে এই সমস্ত ব্যবসায়ীরা সম্পর্ক রেখে তাদেরকে বলে দেওয়া হয় এই জিনিসের দাম কিন্তু বাড়বে, তোমরা এগুলো এখন বিক্রি করো না, সব বেশি করে ইম্পোর্ট করে নিয়ে এসে রাখো। এরকম মজার ব্যাপার হলো বাজেট ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে মাল আস্তে আস্তে আর 3 মাস পরে আসবে, সাথে দাম বেড়ে যায়। এটা খুবই একটা আমাদের জন্য কষ্টকর ব্যাপার। আবার কোনো জিনিসের দাম যখন কমে তখন ওইটা কমতে কমতে আবার 3 মাস লাগে। এটা একটা বিরাট একটা আমাদের জনজীবনের জন্য খুব কষ্টকর ব্যাপার। এই জন্য বাজেটের আগে কিছু কিছু পণ্য মূল্য যেমন বাড়তে থাকে, কিছু কিছু লোক জেনে শুনে তারা জমা করতে থাকে। তো এই সমস্ত ব্যাপারটা হলে সরকারের কাছে যারা সম্পৃক্ত তারা এই জিনিসটা বেশি করে করে। এবং এখন দেখেন কোনো কিছুই নিয়ন্ত্রণে, সব কিছু নিয়ন্ত্রণের বাইরে। কিন্তু একটা সাপ্লিমেন্টারি তথ্য বলি, বিভিন্ন রাষ্ট্রের অন্যান্য দেশে দেখা যায় যে বিরোধী দলগুলো একটা শ্যাডো বাজেট করেও কম্পারেটিভ একটা অ্যানালিসিস করে যে তারা কিভাবে মনে করে। এই ধরনের প্র্যাকটিসগুলো কি আপনি মনে করেন যে? না, এই ধরনের প্র্যাকটিসগুলো আমরা তো করি। আমরা তো বিরোধী দল দীর্ঘদিন যাবত আমাদেরও একটা বাজেট থাকে, তো আমরা তো বাজেটের আমরা বলি যে এইটা হওয়া ছিল, এটা হওয়া ছিল। বিএনপি করে, তো বিএনপি এটা করে এবং সব দেশেও এটা করে, এই দেশ করে। হ্যাঁ, এখন বিএনপি রাজপথে বিরোধী দল বলে, যদি নির্বাচন হয় না রাজপথে বিরোধী দল বলে, সর্ববৃহৎ দল। অনেকবার বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা ছিল, বিএনপির অভিজ্ঞতাও আছে। সেই জন্য বিএনপির পক্ষ থেকে তাদের তো একটা প্রস্তুতি আছেই, বাজেটটা কী হলে ভালো হতো। অতএব সরকার যখন বাজেট ঘোষণা করবে তখন বিএনপি চুলচেরা বিশ্লেষণকে দেখিয়ে দেবে যে এইটা করা উচিত ছিল, এটা করা উচিত হয়নি। এই প্রস্তুতি আমাদের আছে, এটা সবসময় আমরা করে থাকি আর কি। তো সরকার তো একরোখা, সরকার তো কোনো কিছুই শোনে না। সরকার বাজেট দিয়ে রাখে, বাজেটে ধরেন আপনার
80%, 85%-এর বেশি, 80% বাজেটে কোনোদিন বাস্তবে দেখি নাই। আচ্ছা 70 থেকে 75%। না, সেটি এবার দেখা যাচ্ছে যে আমরা নিউজ পেপার দেখছি যে মে জুন মাসে এটার কনস্ট্রাকশন মে জুন স্পেন্ডিং, মাসে এটা হলো হরিলুটের একটা রাস্তাঘাটের কারখানা, হরিলুট। কাজকর্ম বেড়ে যায়। ওই যে হয় না, এটা বেড়ে যায় না, এটা হরিলুট হয়। কেন মনে হচ্ছে আপনার কাছে? এখানে সারা বছর করতে পারে না, শেষে এসে টাকাটা যেন ফেরত না যায়, সেই কারণে। এবং এখানে আরেকটা জিনিস করে, আমি এই বিষয়ে একটু যেন অভিজ্ঞতা আছে তো, যে মে জুনে এসে জুনের আগে এটা কাজ আপনার ঠিকাদারি যারা করে তাদেরকে দেওয়া হয়, কন্ট্রাক্ট দেওয়া হয়, চেক দিয়ে দেওয়া হয়, আচ্ছা দিয়ে দেওয়া হয়, শর্ত থাকে পরের দিন কাজ করে দেওয়া, মানে দেখানো যাবে বাজেট এত % বাস্তবায়ন হয়েছে। সেখানে 9-6 হয়, কিছু 9-6 হয়। এখানে এটা, এবং আমাদের এটা আমাদের বাংলাদেশের জন্য এটা জুন মাসটা আমাদের বর্ষাকাল, মে জুন বর্ষা চলে আসে, মানে লজিক্যালি কনস্ট্রাকশনের কাজ হওয়ার কথা না। এই মুহূর্তে হয় না, কিন্তু তারপরেও টাকাটা যেন ফেরত না যায়, সেই কারণে এই চেক দিয়ে দেওয়া হয়, চেক দিয়ে দেখানো হয় এত % বাজেট, কিন্তু সে দিন শেষে যদি দেখে 70%-এর উপরে বাজেট বাস্তবায়ন কিন্তু হয় না। ওকে, মানে আনস্পেন্টও থাকছে। থাকে তো, এবং টাকার ঘাটতি থাকে, টাকা জোগাড় হয় না। আচ্ছা, এবং এখানে একটা জিনিস হলো কি, কোন 100% খরচ হয় কোনগুলি, যেমন বেতন ভাতা যেগুলি আছে, বিদেশি ঋণের সুদ, এই ব্যাংকের সুদ, এই জিনিসগুলি কিন্তু 100% ওখান থেকে চলে যায়। কিন্তু উন্নয়নমূলক যে কর্ম, সেখানে ঘাটতি দেখা যায়। সেখানে এই ধরেন জায়গাতেই আবারও আপনার কাছে ফিরে হাবিব ভাই, ধন্যবাদ। আপনি শুরু করলেন মুক্তাপা, এই হাবিব ভাই ওনার মতো কিছু অ্যানালিসিস দিয়েছেন, ওনার অ্যানালিসিসগুলো আপনি সংসদ সদস্য ছিলেন, এই বিষয়ে নিশ্চয়ই তখনও কথা বলেছেন, আপনার কিছু বক্তব্য আমরা নিয়ে আসি। জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আজকে সহ আলোচক বিশিষ্ট ছাত্রনেতা হাবিব ভাইকে, এবং মাই টিভি যারা দর্শক দেখছেন সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। আসলে প্রতি বছরই তো বাজেট দেওয়া হয়, এবং আমাদের আগামী 6 জুন যে প্রস্তাবিত বাজেট, যেটা উত্থাপিত হবে মহান জাতীয় সংসদে, সেটি কিন্তু আমাদের এই স্বাধীনতার পরে 53তম বাজেট, এবং আওয়ামী লীগ সরকারের 25তম বাজেট, এবং বর্তমান অর্থমন্ত্রীর প্রথম বাজেট এটা। এবং যেটা আমরা জানতে পেরেছি যে বর্তমান যে বাজেট, এটি গত বাজেটের থেকে আকারে বড় হবে, এবং ডিজিটাল বাংলাদেশের হাত ধরে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ, এটা হলো মেইন বাজেটের মূল যে প্রতিপাদ্য, যে স্মার্ট বাংলাদেশ 2041। এবং বিগত বছর যে 2023-24 যে বাজেটটা ছিল, সেটা ছিল স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে প্রথম বাজেট, এবার হলো দ্বিতীয় বাজেট। এবং এটা 4টা জিনিসকে টার্গেট করা হয়েছে: স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট সোসাইটি এবং স্মার্ট গভর্নমেন্ট। এই 4টা জিনিসকে টার্গেট করে কিন্তু সরকার এগুচ্ছে। এবং সরকার মনে করে যে জনগণ, যে দেশের জনগণ যত বেশি স্মার্ট, সেই জনগণ যত বেশি দক্ষ, সে দেশের জনগণ তত বেশি স্মার্ট। আর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তো স্মার্ট জনসংখ্যা, দক্ষ জনশক্তি কোনো বিকল্প নেই। তো সেই হিসাবে আমি যেটা বলবো যে প্রতি বছরই আমাদের হাবিব ভাই যে বললেন যে বাজেট কখনো 75%-এর বেশি কার্যকর বেশি হয় না, বাস্তবায়ন হয় না, আমি এটা আসলে বিনয়ের সাথে এই বক্তব্যের বিরোধিতা করব। কারণ আমি যেটা দেখেছি, আমাদের সময় কখনো কখনো হয় 90%ও কিন্তু কার্যকর হয়, 95%ও হয়। হ্যাঁ, আর উনি বলেছে শেষের দিকে অনেক উন্নয়ন কাজকর্ম। আসল কথা হলো যে যেই টাকাটা বাজেটে বরাদ্দ করা হয়, সেটা তো বাজেট চলাকালীন সময়ে করতে হবে। এরপরে যদি এটা থেকে যায়, তাহলে সেটা মন্ত্রণালয়ে আবার ফেরত যায়। তো সেটা তো ফেরত যাওয়া উচিত না, কারণ উন্নয়নের জন্য দেওয়া হয়েছে, উন্নয়নটা করতে হবে। তো সেই ক্ষেত্রে তখন হয়তো একটু তাড়াহুড়া হয়ে যায়, কিন্তু তার মানে তো এই না যে সারা বছর কাজকর্ম চলে না, তা না। এখন আরেকটি কথা বলেছে উনি, যে বাজেট আসলে একটা বিরোধিতার সাথে বিরোধিতা করা। একটা বাজেট প্রণয়ন হওয়ার পরের দিনই দেখা যায় যে মনে হয় যেন বিরোধী দল এটা আগে থেকে রেডি করে রাখে। হাবিব ভাইও কিছুটা ইঙ্গিত দিল যে গণবিরোধী বাজেট মানি না। কিন্তু আমি মনে করি এই সংস্কৃতিটা আমাদের বন্ধ হওয়া উচিত। আমরা মনে করি বাজেটে যদি সমস্যা থাকে, অসংলগ্নতা থাকে, অসামঞ্জস্যতা থাকে, বা কোনো কিছু বৈপরীত্য থাকে, সেটা যেরকম খোলাখুলি আলোচনা করা উচিত অংশ নিয়ে, ঠিক তেমনি ভালো কিছু থাকলে সেটারও সাধুবাদ জানানো উচিত। কিন্তু শুধুমাত্র বিরোধিতার সাথে বিরোধিতা, এটা আমি কখনো সমর্থন করি না। অতএব আমাদের ভালো কাজকে সমর্থন করতে হবে, এবং আমরা গণবিরোধী হলে কোন অংশটা গণবিরোধী আর কোন অংশটা গণমুখী সেটাও বলতে হবে। তাইলেই জনগণ সেই মতামতকে গ্রহণ করবে। এখন বিরোধী দল একটা ঢালাও মন্তব্য হয়ে যায় কি গণবিরোধী বাজেট মানি না, পরের দিনে হয়তো চেষ্টা করে একটা হরতাল দেওয়ার। তো জনগণ মনে করে যে এটা তো মুখস্থ বলি। কিন্তু একটা জিনিস বলি, আপনি নিজেও লক্ষ্য করেছেন যে
বাজেটে কোন কোন দিকগুলো জিনিসপত্রের দাম বাড়তে পারে বা কমতে পারে একটা সিনপসিস নিউজ পেপারগুলো দিতে শুরু করে প্রথম জি থেকেই। জি এগুলো থেকেই দেখা যায় ব্যবসায়ীরা অনেকটা বাজেট ঘোষণার সাথে সাথেই এই জিনিসটাকে এক ধরনের ক্যাপচার করে। আমরা আজকেও দেখছি জিনিসপত্রের দাম কোন কোনগুলো বেড়ে যাবে। তার এইটাকে কি নিয়ন্ত্রণ করাটা একটা আপনার মনে হয় যে এটা বড় চ্যালেঞ্জ এই ক্ষেত্রে? দেখুন এইটা কিন্তু শুধু মানে নতুন কিছু না, এটা এটা আমরা আদিকাল থেকেই দেখে আসছি, জ্ঞান হবার পর থেকেই দেখে আসছি। আমাদের দেশের ব্যবসায়ীদের যে একটা মানে গ্রুপ আছে, এই ব্যবসায়ীরা আমি মনে করি যদি দেশপ্রেম থাকে, মনের মধ্যে যদি ইমানদারি থাকে, তারা এই কাজ করতে পারে না। দেখা যায় যে একটা বাজেট তো কার্যকর করা হয় জুলাই মাসের 1 তারিখ থেকে, কিন্তু দেখা যায় যে বাজেট ঘোষণার সাথে সাথে জিনিসপত্রের দাম বেড়ে যায়। এটা তো হওয়া বাঞ্ছিত না। এটা কেন হয়? তার মানে কি, কারো মনের মধ্যে যদি বা দেশপ্রেম না থাকে, জনগণের প্রতি দায়বদ্ধতা না থাকে, এবং মানে কি বলবো, সৎ ব্যবসায়ী যদি হয়, এরকম কেউ করবে না কখনো। কিন্তু বেশিরভাগই আনফরচুনেটলি দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি যে হঠাৎ করে দামটা বাড়িয়ে ফেলে, এবং একটা সিন্ডিকেটের মাধ্যমে, এবং সরকার সেই সিন্ডিকেটটাকে কিন্তু ধরার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং ধরেছেও। কারণ এই যে সিন্ডিকেট, এরাই কিন্তু সবসময় যখন দ্রব্যমূল্য যখন বাড়ে, এরাই কিন্তু কাজটা করে। হ্যাঁ, সেটা বিএনপির আমলেও আমরা দেখেছি, আওয়ামী লীগের আমলে যে দেখিনি তা নয়, সেখানেও এখনো আছে। তো এই সিন্ডিকেট কিন্তু বিশাল একটা চক্র, এদের কোনো দল নাই। এরা আসলে সবসময় সুবিধা খোঁজে। আপনি গিয়ে দেখেন এর মধ্যে বিএনপির লোকও থাকতে পারে, আওয়ামী লীগের লোক যে থাকতে পারে না তা আমি বলবো না, কিন্তু এরা সুবিধাভোগী। এরা কোনো দেশকেও ভালোবাসে না, দেশের মানুষকেও ভালোবাসে না, দেশের মানুষের প্রতি এদের কোনো কমিটমেন্ট। এরা আছে নিজেরা ফায়দা লুটার তালে, এবং জনগণের দুঃখ দুর্দশার কারণ হয়ে দাঁড়ায় এরা। তো এই ধরনের ব্যবসায়ী যারা, তাদেরকে আমরা ধিক্কার জানাই। এখন আল্লাহর তরফ থেকে যদি তাদের মধ্যে সচেতনতা আসে, পরিবর্তন হয়, সেটা একান্তই ব্যাপার। তবে আমি মনে করব যে বাজার মনিটরিং আরো জোরদার করতে হবে, সরকারের যে উইংস সেটাকে আরো শক্তিশালী করতে হবে, যেন এই যে কথায় কথায় যে দাম বাড়িয়ে ফেলবো, এটা কেন করবে, এটার জন্য কঠোর নজরদারি থাকতে হবে, এবং মোবাইল কোর্ট করে এগুলোকে গ্রেফতার করতে হবে। এই ক্ষেত্রে যেমন আমরা হাবিব ভাই মুক্তা আপার কথা থেকেই যে সিন্ডিকেটকে কন্ট্রোল করার কথা প্রায়ই বলা হয়, কিন্তু যে এখন সিন্ডিকেট ধরাছোঁয়ার বাইরে থাকছে সবসময়। ইভেন মাঝে মধ্যে আমরা গভর্নমেন্টের বিভিন্ন স্টেটমেন্টও দেখলাম যে সিন্ডিকেটকে কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এটি রমজানের আগে যেমন শোনা যায়, বাজেটের পরপরও শোনা যায়। তাহলে সিন্ডিকেটটা আসলে কি, এরা কারা রিপ্রেজেন্ট করে সেখানে? সেখানে কি পলিটিক্যাল অ্যান্ড ব্যবসায়ীরা জয়েন্টলি থাকেন, না কেন ধরা যায় না তাদেরকে? ধরা যায় না কারণ তারা তো সরকারকে চালায়। বর্তমান যে সমস্ত ব্যবসায়ীরা যারা আছে, তারা তো সরকারকে চালায়, তো সরকার তাদের ধরতে পারবে না। আপনি দেখলেন মাঝখানে পেঁয়াজ ভারত এক্সপোর্ট করবে না, ঘোষণা দিল, সন্ধ্যাবেলা দাম বেড়ে গেল 20 টাকা 25 টাকা করে পার কেজিতে। তাহলে যেগুলো স্টকে কেনা ছিল আগে, সেগুলোর দামও বেড়ে গেল। কেনা আমার দেশের পেঁয়াজ দাম বেড়ে গেল, দেশের দাম। হ্যাঁ, আচ্ছা। ওরা শুধু ঘোষণা করলো আমরা এক্সপোর্ট করবো না, দাম বেড়ে গেল। এরকম বিভিন্ন ক্ষেত্রে তো আমরা দেখছি। এবং আমি যেটা বলেছি সেটা বলেছি যে এটা গণবিরোধী বাজেট মাইনা এখন হওয়া উচিত না। এটা তো সবসময় আওয়ামী লীগ যখন বিরোধী দল ছিল, কালকে আওয়ামী লীগ বিরোধী গেলে আওয়ামী লীগ ওই কাজই করবে। কিন্তু মুক্তাবা বলছেন আপনাকে স্পেসিফিক বলতে হবে কোন কোন অংশগুলি গণবিরোধী। বলবো, বাজেট ঘোষণাগুলো অবশ্যই বলবো যে এটা ঠিক হয় না, ওটা ঠিক হয় না। মানুষের যেগুলো অপরাধ জিনিস, সেই জিনিসগুলো যদি ট্যাক্স বসায়, খেজুরের ধরে আসলাম, যেখানে ছিলাম, খেজুর নিয়ে এবার ঈদের আগে এমন অবস্থা হলো, খেজুর সোলাইগুলো নিয়ে আগেই দাম বাড়া শুরু হয়ে গেল। কিছুই করতে পারে, করবে কি করে? 1 কেজি খেজুর যদি সৌদি আরব থেকে বা যে কোনো রাষ্ট্র থেকে যদি ধরেন 300 টাকা দিয়ে কেনে, সেটার এখানে ট্যাক্স পয়সা হলো 400 ভাগ 300 ভাগ, অর্থাৎ দাম 1500-1600 টাকা হয়ে যায়। ভালো খেজুরগুলো তো তাই 2000-2500 টাকা কেজি না। এমনি কিছু খেজুর আছে যেগুলো অল্প দাম, 150-200 টাকা কেজি, কিন্তু সরকার তো ট্যাক্স পয়সা ওইভাবে। তো অনেকগুলো জিনিস আছে যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস, সেই জিনিসগুলির উপরে ট্যাক্স কম যদি ধরে তাহলে জনগণ সুবিধা পায়। আর যদি যেগুলো বিলাস সামগ্রী, যেগুলো যেমন কিছু বিলাস সামগ্রী, আমি বলবো দেশে যখন ডলার সংকট চলছে, আমি বিলাস সামগ্রী আনবো না, আমি বিদেশি কসমেটিক ব্যবহার করবো না, বিদেশি আমি আনবো না, এই যে আপনার রুটি আনবো না, পাউরুটি আনবো না, এগুলো আমাদের গম আমরা ইম্পোর্ট আমাদের করতেই হয়, আমরা করবো, আমরা এটা দিয়ে বানাবো। এই যে সিজনে, ফলের সিজনে আপনি ইম্পোর্ট বন্ধ করে দেন। আমাদের দেশে লিচু আছে, কলা আছে, আম আছে, কাঁঠাল আছে, জাম আছে, জামরুল আছে, সবেদা আছে, এইগুলি মানুষ কিনে খাবে। এইসব দরকার নাই তো, আমার বাংলাদেশে যথেষ্ট পরিমাণে আছে। তো এই কিছু কিছু জিনিস আছে, সরকারের সিদ্ধান্ত নিতে হবে। এবং কতগুলো জিনিস থাকে, যেমন কৃষকদের, যেমন আজকে কৃষকদের বাজারে কৃষকদের সারের উপরে ভর্তুকি দেওয়ার কথা, তারপর তাদের ডিজেলের উপরে ভর্তুকি দেওয়ার কথা।
ভর্তুকি দিচ্ছে কোথায়? ম্যাক্সিমাম দিচ্ছে যে কৃষি যন্ত্রপাতি আমদানি করার ক্ষেত্রে, ধরেন ধান মাড়াই মেশিন বলেন, আপনি বলেন যেগুলি অনেকে বলে লাঙল ধুগুরি আর কি, কলে লাঙল বলে আর কি, যেটা সেইগুলো, ওইগুলি আবার এক ধরনের আছে, যারা জমি খুব একটা নেই ওরা ওইগুলি কিনে ওরা ওই কৃষকের ধান মাড়াই করে দেয়, জমি চাষ করে দেয়, এগুলি করে দেয়। ওইগুলির উপর এবং এখানে এমন অবস্থা, এই সরকার আমরা জানি একজন যারা সরকারের কাছাকাছি লোক তাদের ওখানে আবার 50% মনে দেয়, রেয়াত দেয়, তারা ওগুলি কিনতেছে, চাষি পাচ্ছে না। চাষি না, মূলত তারপর তারা কি করছে, তারা সেগুলি ভাড়া দেয়। আপনার জমি চাষ করে দিচ্ছে, আপনার ধান মাড়াই করে দিচ্ছে, আপনার গম মাড়াই করে দিচ্ছে, কিন্তু চাষির কাছে ওটা নেই। তো ওটা আওয়ামী লীগের এক ধরনের লোকজন এই সময়, কি চাষিরা এফোর্ড করতে পারছে না বলে অন্য কেউ কিনে দিচ্ছে? না না, চাষিদের তো দিবে না, তো সরকার যে অর্ধেক দামে দেয়। ধরেন একটা জিনিসের দাম ধরেন 20 লাখ টাকা, সেখানে 10 লাখ টাকা দেবে, 10 লাখ টাকা সরকার তো আওয়ামী লীগ ছাড়া দিবে না। প্রচুর এই ধরনের এই ধান বাড়ার মেশিন, আপনার গম বাড়াই করার মেশিন, এগুলো সব দেশে আসবে। এইগুলোর উপরে কৃষকের লাভ হবে কোনটা? কৃষকের লাভ হবে সারের উপর যদি ভর্তুকি দেয়। কৃষকের লাভ হবে কোথায়? যখন এই যে কীটনাশকের উপর যদি ভর্তুকি দেয়। কৃষকের লাভ হবে কোথায়? কৃষি যে পানি, যে সেচ, বিদ্যুৎ এবং ডিজেলের উপরে, সেখানে যদি ভর্তুকি দেয় কৃষক, সেখানে যেটা সরাসরি কৃষক পাবে সেটা। পাশাপাশি কৃষি পণ্য যখন ওঠে, ধান বলেন, পাট বলেন, রবি শস্য বলেন, তখন কিন্তু দাম খুব কম থাকে। এই তো ধান কয়েকদিন এগুলো 700, 800, 500, 700 আর এরকম, এখন তাহলে 1000 পার হয়ে গেছে, 1200 টাকা হয়ে গেছে, আরও হয়তো দাম বাড়বে। কৃষক তো পায় না, কৃষক তো হারভেস্টিং আর সবসময় কৃষকের একেবারে পানির দামে তাদের বিক্রি হয়ে যায় সব কিছুই, আপনার রবি শস্য তাই। তার মানে আপনি বলছেন যে বাজেট ঘোষণার আগে এই পলিসি ইস্যুগুলিকে অ্যাড্রেস করা। হ্যাঁ, এইগুলি ইস্যু করে, এইগুলি আপনি ওই জিনিসের দাম, সিগারেটের দাম আবার বাড়ায় দেন, আবার মদের দাম বাড়ায় দেন, আরও যেগুলি মানে একেবারে মানে হাই প্রোফাইল তারা যে সমস্ত কসমেটিক্স ব্যবহার করে, বিদেশ থেকে পানি নিয়ে এসে খাচ্ছে, নানান ধরনের ড্রিঙ্কস, সেটাগুলো আপনি দাম বাড়ায় দেন। যেগুলো ধরেন চাল, ডাল, চাল যদি আমরা বলি যে আমরা আমাদের সংসম্পন্ন না, আমরা বহু চাল ইম্পোর্ট করি। আর খাদ্যের ভিতরে অন্যতম বড় একটা খাদ্য হলো কি ভুট্টা এবং আপনার গম, আমাদের প্রচুর আমদানি করতে, এটা তো খাদ্য। এইগুলির উপরে আপনার ট্যাক্স কমাতে হবে, যেগুলি সাধারণ মানুষ যেগুলি খায়। এখন আপনি বলছেন যে এটা না করার কারণেই গণবিরোধী আপনারা টার্মটা, আমরা সেই জন্য এই যেগুলি দরকার ছিল কমানো, এইগুলি কমানো না। যেগুলি গরিবেরা ব্যবহার করে সেগুলি কমানো না, যেগুলি বড়লোকেরা ব্যবহার করলো সেইগুলির উপরে ট্যাক্স কমালো বা সুযোগ সুবিধা দিল তাদের, এই জন্যই তখন বলা হয় তাই গণবিরোধী। আচ্ছা, আমরা একটা বিরতিতে যাব, তার আগে 1 মিনিট একটু যদি যোগ করে, সেটা হচ্ছে এই যে হাবিব ভাইয়ের কথাটা, যে গণবিরোধী কথাটাকে উনি আরেকটু ভেঙেছেন, যে উনি বলছেন যে পলিসিগত চেঞ্জ না হওয়ার কারণে গণবিরোধী। পলিসি চেঞ্জগুলো কি আসলে খেয়াল করা হয় যে কোনটাতে কৃষকের উপকার হবে, কোনটাতে দরিদ্রের উপকার হবে, সেই কথাটা উনি চ্যালেঞ্জ করেছেন। অফকোর্স সাধারণ জনগণের কিভাবে গণ বান্ধব বাজেট, আপনি দেখবেন এই সরকার মানে এই নিয়ে টানা 4 বার ক্ষমতা আছে, এবং যতবারই বাজেট দিয়েছে জনগণকে টার্গেট করে বাজেট দিয়েছে, সাধারণ জনগণের কথা প্রথমত মাথায় ছিল। এবং আমরা যেটা দেখেছি যে জনগণের উপর যাতে কোনো কিছু না বিশ্বাস না হয়, বিশেষ করে আমি বলবো বিগত যে আগে নির্বাচনের আগে যে বাজেটটি দিয়েছিল সেটাকে ওনারা গণবিরোধী বাজেট বলেছেন, ওনাদের তো এটা একটা বুলি হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সেই বাজেটে দেখা গেছে সাধারণ জনগণের ক্রয় সীমার মধ্যে থাকতে পারে এমন অনেক কিছু দামই কমানো হয়েছিল। এই লাস্ট বাজেটে যেটা গেল, আগামী যেটা সেটা তো এখনো ঘোষণা হয়নি প্রস্তাবিত, কিন্তু গত বাজেটটি কিন্তু অনেক গণমুখী ছিল, তারপরেও সেটাকে ওনারা গণবিরোধী বলেছেন। আর উনি যে কথা বলেছেন কৃষকদেরকে এই দেশে প্রথম 10 টাকা দিয়ে অ্যাকাউন্ট খোলার সিস্টেম কিন্তু জননেত্রী শেখ হাসিনার সরকারই করেছে, এবং কৃষকদেরকে সারে ভর্তুকি দেওয়া হচ্ছে, বীজ এগুলো অনেক সময় বিনামূল্যেও দেওয়া হয়। এবং আমরা দেখেছি যে তাদের আমলে, যারা আজকে সমালোচনাগুলো করছে, তাদের আমলে তাদের আয়নায় নিজের চেহারা দেখা দরকার। হ্যাঁ, তারা নিজেরা সারের দাবিতে কৃষকদেরকে গুলি করে মেরেছিল, বিদ্যুতের দাবিতেও মেরেছিল সেই কনসার্টে, আমরা দেখেছি। অতএব এখন ওরা মায়া কান্না কাটে, জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা, ওনার এই দেশের কৃষক, এই দেশের মেহনতি সাধারণ জনগণের জন্য উনি রাজনীতি করেন, জীবনের ঝুঁকি নিয়েও। অতএব ওনার যে মমত্ববোধ তাদের জন্য, সেটা অবশ্যই অসাধারণ, এবং উনি সেভাবে কিন্তু কাজ করছেন। আর
বিদেশি জিনিসপত্রের কথা বলে। হ্যাঁ, আমরা দেখেছি জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করার পরে ৭৫ পরবর্তী যে অবস্থা, তখন আমরা দেখেছি বাংলাদেশটা ভারতীয় পণ্যের বাজারে পরিণত করেছিল জিয়াউর রহমান, তৎকালীন যে শাসক ছিল। হ্যাঁ, এবং আর্মি সেনাবাহিনী থেকে শুরু করে পরবর্তীতে বেগম খালেদা জিয়াও সেটি বহাল রেখেছেন। খালি বদনাম হয় আওয়ামী লীগের বদনাম, কিন্তু তারা কিন্তু ক্ষমতায় যখন থাকে তখন ভারতের গুণগান গায়, আর যখন ক্ষমতার বাইরে থাকে তখন ভারত বিরোধিতা। এটা হলো বিএনপির জাতীয় চরিত্র। অতএব এগুলো বলে লাভ নেই, জনগণকে বোঝানোর জন্য, জনগণের আইওয়াশ করার জন্য। একটা বিরতি নিয়ে আবারও ফিরে এসে বাকি আলাপগুলো করতে চাই। নিশ্চয়ই দর্শক আপনারা যারা আমাদের সাথে আছেন অবশ্যই উনি অনুষ্ঠানের সাথেই থাকবেন। লিটল টাটা মাই টিভি সংলাপ অনুষ্ঠানে বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি। জামিল আহমেদ আমাদের সাথে আজকে দুজন রাজনৈতিক ব্যক্তিত্ব আলোচনায় আছেন। ডান দিকে সাবেক সংসদ সদস্য নূরজাহান বেগম মুক্তা, বাংলাদেশ আওয়ামী লীগের, এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। আমরা যে আলোচনায় ছিলাম, বিশেষ করে হাবিব ভাই অল্প একটু সেই ক্ষেত্রে একটু সাপ্লিমেন্ট করতে বলবো। সেটি হচ্ছে, আপনি অন্য কোনো বিষয় হয়তো বলবেন, তারপরেও রাজনীতিবিদরা আপনি একটা পর্যায়ে বলেছেন যে নিয়ন্ত্রণ করছে, যে কারণে সিন্ডিকেট বলেন, ব্যবসা বাণিজ্য বলেন, দ্রব্যমূল্যের দাম বলেন, সেগুলোকে কন্ট্রোল করা যাচ্ছে না। এটি কি একটা সহজ একটা ব্যাখ্যা হলো, নাকি এটি মানুষ আর এখন মানতে চাইছে না? হয়তো না না, সহজ ব্যাখ্যা নেই। আমরা দেখতে পাচ্ছি তো, দেখেন যারাই এমপি, যারাই মন্ত্রী, তারাই ব্যবসায়ী, তারাই সিন্ডিকেট নেতা। এই তো আমরা দেখে আসলাম। হ্যাঁ, যে কারণে এই নিয়ন্ত্রণ কীভাবে করবে তারা? এখন দেখেন সরকার কতখানি মানে ভুল এর ভিতরে আছে। এখন তো আপনার এর দাম, ডিজেলের দাম সবচেয়ে কম দাম এখন কত, $৭৮ উনানি মাস ইন্টারন্যাশনালি। আমাদের এখানে ধরেন আপনার এখন ডলারের দাম বেড়ে গেছে। এই যে সরকার যে দাবি করে, তারা নাকি কি বলে রোল মডেল। আশপাশে আপনি দেখেন মালয়েশিয়ার রিঙ্গিতের দাম কয় টাকা ছিল, এখন আমাদের টাকার বিনিময়ে কত টাকা বেড়ে গেছে। ভারতের রুপি এখন কত, ডলার তো বাজার, ডলার পাউন্ডের কথা বাদই দিলাম, আপনার রিয়ালের কথা বলেন। এই যে আমাদের যে অসহায়, আমরা দাম বেড়ে যাচ্ছে। ডলার আগে ছিল 80 টাকা 86 টাকা ছিল, এইটা এই সরকারের করোনার পরেও আজকে কত 117 টাকা বেঁধে দিল। তো কোথায় আমরা যাচ্ছি? এবং জিনিসপত্রের দাম বাড়ার মূল কারণ যেটা, সেটা হলো সরকারের ভুল সিদ্ধান্ত। ডিজেল বিক্রি করে লাভ করতে চাচ্ছে, ব্যবসা করতেছে, জনগণের সাথে ব্যবসা করতেছে। এক ডিজেলের কারণে সব জিনিসের দাম বাড়ে। ডিজেলের কারণে বিদ্যুৎ উৎপাদনের দাম বাড়ে, ডিজেলের কারণে আপনার ধান উৎপাদনে বাড়ে, ফসল উৎপাদন বাড়ে, সবজি উৎপাদন বাড়ে, পরিবহন ব্যয় বাড়ে, প্রত্যেকটা ক্ষেত্রে। তো ডিজেল এখন ব্যবসা না করলে কি হয়? অকটেন, পেট্রোল এবং কেরোসিন, এটা যদি আপনার দাম বাড়ে, তাতে ওই ব্যক্তিগুলি ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু সামগ্রিকভাবে দেশের মানুষের, সাধারণ মানুষের ক্ষতি। আপনি যেটা বলছেন, সাধারণ জনগণ যদি এফেক্টেড হতো, সাধারণ জনগণের তো প্রতিবাদী হওয়ার কথা, তেমন তো আমরা মানুষ তো দেখতে মানুষ জানতেছে। প্রতিবাদী মানুষ তখনই হয় যখন দেখে যে এটা রেজাল্ট আছে। এই সরকার তো জনগণের সরকার না, জনগণ দ্বারা নির্বাচিত না, জনগণের ভোটের প্রয়োজন নেই। অতএব জনগণ রাস্তায় যাবে, মিছিল খাবে, গুলি খাবে, শেষ। এই জন্য সাধারণ মানুষ সহনীয় হয়ে গেছে। আপনার ডিজেলের দাম আপনি চিন্তা একবারে কত টাকা বাড়লো। পেট্রোল সরকারের প্রধান বললো না, পেট্রোল অকটেন আমাদের বাই প্রোডাক্ট, বললো না, তার দাম বাড়লো কেন? এই যে জিনিস এখন সরকারের ভুল সিদ্ধান্ত। এই যে বললে কথায় বলে বিএনপির সময় সারের দাম, আরে বিএনপির সার 300 টাকা বস্তা ছিল ইউরিয়া সার, এখন সেই সার 1300 টাকা। অন্য সারগুলি তাই। বিএনপির সময় যে সার, যে জিনিসটার দাম তো সার, এই সমস্ত কীটনাশক 5 টাকা ধরেন, সেটা 120 টাকা সব ক্ষেত্রে, আপনি কীটনাশক থেকে শুরু করে সমস্ত কিছু ক্ষেত্রে। অথচ পণ্যমূল্য কি বেড়েছে? তাই বাড়ে না। পাট সেই সময় বিক্রি করতে 2500 টাকা করে, এখন সেই পাট সিজন আসলে পরে 1500-1700 টাকার বিক্রি হয়। হলুদ, শুকনো হলুদ আমাদের 8-10 হাজার টাকা হলুদ দাম হতো। কৃষকের যেটা অর্থকরী ফসল, সেই ফসল এখানে তারা দাম এখন পায় না। এবং দেখেন কতখানি আমরা নির্মম, নিষ্ঠুর। এই দেশের এতিম যারা মাদ্রাসা পড়ে, যারা এই সমস্ত গরিব মানুষ যারা, এই যে প্রতি বছরে ঈদের সময় একটা আশা করে থাকে। আমি নিজে আপনার কোরবানির চামড়া বিক্রি করেছে 4500 টাকা করে, সেই আপনার 2003, 4, 5, 6 এরকম তখন। এখন সেটা বিক্রি হয় 500 টাকা, 600 টাকা। আমার কোথাও নেয়ও না, কয়েকদিন পরে আবার দিতে হবে যে তুমি নিয়ে যাও এখান থেকে, তোমাকে টাকা দিচ্ছি, তুমি সবাই ফেলে দাও গা। এই অবস্থা যে কেন?
আচ্ছা, বহির্বিশ্বে কি চামড়ার দাম এত কমে গেছে? শুধু সিন্ডিকেট। মানে কি এটা সংরক্ষণের অভাব আছে নাকি কেউ না না, দাম এখানে কমিয়ে এখানে এই দিচ্ছে? যে মেধার অভাব। আচ্ছা, এখানে চামড়াটা সংরক্ষণের জন্য মূল কি মূল্য হলো লবণ। আপনি লবণ আগে ইম্পোর্ট করবেন না, হ্যাঁ, লবণ ক্রাইসিস সৃষ্টি করবে। সেই লবণ যারা চামড়া যারা লবণ দিয়ে যারা চামড়াটাকে পাকা করতে যায় তাদের লবণের দাম বেশি পড়ে যায়। এবং এই সরকারের এই সমস্ত ভুল। তারপর দেখেন শেষ কথা বলি, এই যে পেপারে আমরা দেখতেছি যেটা আদা রসুন যেটা চীন থেকে বিভিন্ন দেশে আসে, ইম্পোর্টের ভ্যালু যদি 150 টাকা হয়, এখানে ভ্যালু 300 টাকা 400 টাকা, এক দিনের ভিতরে আপনার বেড়েছে 100 150 200 টাকা। এটা কীভাবে হয়? এগুলি কিভাবে হয়? এইগুলি সমস্ত যেগুলো যখন জনগণের সরকার থাকে না তখন। এবং দেখেন শেষ করি আমি এই বলে যে এরপরে প্রত্যেক সময় আবার এই সময় হয়তো বলবো, সেটা টায়ার টিউবের দাম তো বাড়ছে, পরিবহন ব্যয় বেড়ে গেছে। এই দেখেন বাংলাদেশ একটু নিয়ে আবার একটু ফিরি, একজন দর্শক আছেন লাইনে, প্রশ্ন করতে চাইছেন। কে বলছেন? হ্যালো। হ্যালো, ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি সাধারণ কবি বেগমগঞ্জ নোয়াখালী থেকে। জি জি বলুন, অনেকদিন পরে। আমার প্রশ্নটা সম্মানিত অতিথি দুজনের কাছে। গত 53 বছরে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি মোটামুটি ক্ষমতায়। ওনারা যে পার্লামেন্টে ছিলেন ক্ষমতায়, ওনারা তো ধনীদের স্বার্থ রক্ষা করতেছেন। যেমন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সবাই ধনীদের স্বার্থ রক্ষা করেছে। আপনার প্রশ্নটা কি? এবার কি এর ব্যতিক্রম ঘটবে নাকি আবার ওইটা ওই রিপিটেশনই থাকবে? সামনের বাজেটে ব্যতিক্রম থাকবে নাকি ওইটাই রিপিট হবে? মূলত ধন্যবাদ আপনাকে। শাহজাহান কবির অনেক প্রায় প্রশ্ন করেন। আমি একটা আমি বলি। আচ্ছা, যেমন দেখেন ওষুধ, হ্যাঁ, ওষুধের দাম কি পরিমাণ বেড়ে গেল। ওষুধের কাঁচামালের উপর যদি আপনার ট্যাক্স বেশি, ভ্যাট বসান বেশি করে, তাহলে দেখেন অবশ্যই এখানে দাম বেড়ে যাবে। আচ্ছা, প্রত্যেকটা ক্ষেত্রে আরো নজর দেওয়া উচিত। ধন্যবাদ। এই দেওয়া উচিত। আর হবেটা কি করে? আপনার দেশের সবচেয়ে যিনি আইনের দিক দিয়ে যিনি সবচেয়ে বেশি মানে আইজিবির উপর তার কিছু নেই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে, তিনি একদম ডে ওয়ান থেকে উনি সরকারি পাসপোর্ট ব্যবহার করেন না, কিন্তু সাধারণ পাসপোর্ট ব্যবহার করেন। উনি মেট্রোপলিটন কমিশনার যখন ছিলেন, ডিজি ছিলেন র্যাবের, পুলিশের আইজি, সেনাপ্রধানের প্রসঙ্গ নিয়ে কি মনে হয়? সেনাপ্রধান একই অবস্থা। কি মনে হয়? না না, সরকার তো লজ্জা শরম নাই, তার বিব্রত কিসের? লজ্জা শরম থাকলে বিব্রত হওয়ারই কথা। না বিব্রত এইরকম তো আরো বহু আজিজ আছে, বহু বেঞ্জির আছে, তো বহু আছে, একটা দুটা না তো, হাজার হাজার আছে। যেমন সাফাই গায়কে যে তার বাবার নাম মায়ের নাম মতো পরিবর্তন করে দিল, একেবারে সরাসরি সেনাপ্রধান থাকা অবস্থায়। আর র্যাবের ডিজি, কমিশনার এবং আইজিবি নিজেই তার পাসপোর্টে উনি বেসরকারি চাকরি করেন। এই দেশ চলতে পারে? বলেন তো, এইভাবে চলতে পারে একটা দেশ? তাহলে সরকার কত অসহায়, কত অসহায়! সরকার দেখে না, চোখে দেখে না যে আমার র্যাবের ডিজি কোন পাসপোর্টে বিদেশ যাচ্ছে, আইজিবি কোন পাসপোর্ট, এবং সেখান থেকে আবার যখন ডিজি র্যাবের হেডকোয়ার্টার বলা হয়, ওখান থেকে আবার ওখান থেকে কাগজপত্র ঠিক করে দিতে বলা হয়, বাসায় নিয়ে গেলে ছবি উঠায়। কোন দেশে বসবাস করতেছে আপনারা? আমরা সেই জন্য বলে এই সরকার জনবিরোধী সরকার, গণবিরোধী সরকার, এবং জনগণের প্রতি কোনো কিছু নাই। আমাদের দেশটাকে অনেক সুন্দরভাবে কিন্তু চালানো যায়। এই যে কথা কথা তারা বলে যে তারা এত মাথা উঁচু, কালকে মাথা, আরে বাবা, বিএনপি যখন ক্ষমতায় ছিল 2006-7 সালে, এক ভরি সোনার দাম কয় টাকা ছিল? কয় টাকা ছিল? তখন তো ওয়ার্ল্ডের দামও কম ছিল। না না, কয় টাকা ছিল ওয়ার্ল্ডের দাম? এখন আপনি যান ডলার হিসাব করতে যান, ডলার হিসাব করতে গেলে আপনি ওই ডলার আপনি হিসাব করেন, তাদের তো সেই হিসাবে আমার টাকাই বাড়ছে। আমার রাইট। এই প্রসঙ্গে একটু কথা নিয়ে নেই। মুক্তাবা, বাজেটের সাথে সাথে কিছু গভর্নেন্স ক্রাইসিসে উনি তুলেছেন, যেই ঘটনাগুলো আমরা গণমাধ্যমে প্রতিনিয়ত দেখছি, সাবেক আইজিপি এবং সেনাপ্রধানের কথা, যেটি নিয়ে বলা হচ্ছে যে সরকার বিব্রত, কি বিব্রত নয়। ধন্যবাদ আপনাকে আবারও। দেখুন, আমি প্রথমেই বলি যে উনি বলেছে যে স্বর্ণের দাম তখন কত ছিল, এখন কত ছিল। যখন বিএনপি সর্বশেষ ক্ষমতায় ছিল 2001 থেকে 2006 পর্যন্ত, তারপরে 2 বছর পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো 111-এর পরে, তখন বিএনপি যখন ক্ষমতা ছাড়ে তখন 543 মার্কিন ডলার ছিল আমাদের মাথাপিছু আয়, আর এখন আমাদের মাথাপিছু আয় প্রায় 3000 মার্কিন ডলার। সেটা তো ওনাদের চোখে আসবে, সেটা বলবে না। বলবে স্বর্ণের দাম কত বাড়ছে, চালের দাম কত বাড়ছে। মানুষের আর্থিক ক্ষমতা, ক্রয় ক্ষমতা যে বেড়েছে, মানুষের বেতন বেড়েছে, সেগুলো বলবে না। তাহলে এখন আপনাকে দুটোই বলতে হবে। বললে আপনাকে দুটোই বলতে হবে, একটা বললে হবে না। তাহলে তো এটা এক পেশে হয়ে গেল। এক। দ্বিতীয়ত হলো, আপনি যে বললেন যে সাবেক আইজিপি, সাবেক সেনাপ্রধান, দেখুন আমি যেটা জানি
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার এই যে একাধারে 4 বার ক্ষমতায়, সর্বমোট 5 বারে উনি ক্ষমতায় প্রধানমন্ত্রী, উনি যখনই রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছেন তখনই উনি জঙ্গিবাদ, সন্ত্রাস এবং মাদকের বিরুদ্ধে এবং দুর্নীতির বিরুদ্ধে উনি জিরো টলারেন্স ঘোষণা করেছেন এবং সারা পৃথিবীতে এটা সমাদৃত। আপনি দেখবেন বিএনপি ক্ষমতায় ছিল, জাতীয় পার্টি ক্ষমতায় ছিল, আওয়ামী লীগও ক্ষমতায় ছিল, আপনি দেখবেন যে একমাত্র আওয়ামী লীগের আমলেই দুর্নীতির বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়েছে এবং এমনও দেখা গেছে যে দুর্নীতি করেছে তাকেই ধরা হয়েছে, হোক সেটা অন্য দলের অন্য মতের, হোক সেটা নিজেদের লোক, কাউকে কিন্তু ছাড় দেওয়া হয়নি। এতে করে স্পষ্ট যে এই সরকার দুর্নীতিবাজদের ব্যাপারে যে জিরো টলারেন্স। কিন্তু বিএনপির আমলে আমরা দেখেছি দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা করা হয়েছে। কিভাবে? দুর্নীতি, বেগম খালেদা জিয়া উনি ওনার কালো টাকা সাদা করেছেন জরিমানা দিয়ে, ওনার আমলের অর্থমন্ত্রী উনি সাইফুর রহমান সাহেব উনি ওনার কালো টাকা সাদা করেছে জরিমানা দিয়ে, যেটা দুঃখজনক ব্যাপার। ওনার আমলে বাংলাদেশ 5 বার জাতীয় আন্তর্জাতিকভাবে দুর্নীতি দিক দিয়ে সূচকে চ্যাম্পিয়ন হয়েছে, সেই লজ্জা কার? ওনাদের আমলে বেগম খালেদা জিয়া 400 সুটকেস নিয়ে সৌদি আরবে গিয়েছিলেন, ওনাদের আমলে তারেক জিয়া এবং ঘটনা নিয়ে গভর্নমেন্টের পজিশনটা যদি বলেন। হ্যাঁ আমি বলি, ওনাদের আমলে, কারণ ওনাদের আমলে যে দুর্নীতি সেটা তো আপনার আরব রজনীর গল্প তো রাতের পর রাত কেটে যায়, গল্প শেষ হয় না। ওনাদের দুর্নীতিও ঠিক সে অ্যারাবিয়ান নাইটস এর গল্পের মতো, রাতের পর রাত শেষ হবে, বিএনপি দুর্নীতির কাহিনী শেষ হবে না। এখন ঠিক আছে, আরেকটা কথা আছে, তুমি অধম বলি আমি উত্তম হইব না কেন? হ্যাঁ, বিএনপির আমলে বিএনপি দুর্নীতি করেছে বলে কি আমরা ভালো হব না? অবশ্যই হব। সেই কথাতে আসি। এখন সাবেক আইজিপি কে নিয়ে যে কথা বলা হয়েছিল, সাবেক আইজিপি কে আগামী 6 তারিখে তাকে দুদক হাজির হতে বলেছে। হ্যাঁ, তাকে হাজির হতে বলেছে এবং দুদক কি বলেছে, সাবেক আইজিপি তার আয়কর ফাইলে অনেক সম্পদ দেখালেও এসবের বৈধ উৎস দেখবে তারা। হ্যাঁ, ট্যাক্স ফাইলে উঠালেও সম্পদ উপার্জনের বৈধ খাতকে খতিয়ে দেখবে তারা, এই জিনিসটা দেখবে এবং একটা তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। এখন আমরা সাবেক আইজিপির ব্যাপারটা হলো তদন্তাধীন, কিন্তু আমরা ইতিমধ্যে তাকে জেল, ফাঁসি, দুর্নীতিবাজ বলে ফেলেছি। আপনি নিজেও একজন আইনজীবী, বিশেষ করে এই আলোচনা যখন চলছে তখন আবার কিছুটা মানে মানুষজন বিভ্রান্ত যে উনি দেশে আছেন বা নেই, অথবা কখনো কখনো বলা হচ্ছে মালয়েশিয়া, কখনো সিঙ্গাপুর বা অন্য দেশের কথা বলা হচ্ছে, এটি কতটা আপনার কাছে? দেখুন, উনি কোন দেশে আছে কি না আছে সেটা আমার জানার বিষয় না। আমার কথা হলো ওনার বিরুদ্ধে যে মামলা হয়েছে সেই মামলার বিচার হবে, সাক্ষী প্রমাণ হবে, উনি যদি বিচারান্তে সাজা পান উনি সাজা ভোগ করবেন। এই ক্ষেত্রে বর্তমান সরকারের কোনো ছাড় নেই যদি উনি দোষী হয়ে থাকেন। কিন্তু আমার কথা হলো দোষ প্রমাণিত হওয়ার আগেই আমরা যে কাউকে জেল, ফাঁসি দিয়ে ফেলছি, আমি কাউকে ডিফেন্ড করে কথা বলছি না, আমি বলছি আইনের কথা। যেমন বেগম খালেদা জিয়া, তারেক জিয়া, তাদের যে দুর্নীতি, জিয়া অরফানেজ ট্রাস্ট, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট, যে এতিমের আত্রাকাত, এটা তো প্রমাণিত হয়েছে, কোর্ট থেকে রায় হয়েছে। কিন্তু সাবেক আইজিপি, সেনাপ্রধানের কি রায় হয়েছে? হয় নাই। তারেক জিয়া কোকোর যে টাকা সেটা বে এসে সাক্ষ্য দিয়ে গেছে এবং কিছু টাকা ফেরতও আসছে বাংলাদেশে, সেটা তো প্রমাণিত সত্য। অথবা আমরা যে এখন এদের ব্যাপারে বলতে গেলে আমরা বলে ফেলি যে তারা এই করেছে, তাদের তদন্ত চলছে, যদি তারা সাজা হয়, তারা প্রমাণিত হয়, তখন বলবেন সেই কথাটা এবং দেখবেন যে তাদেরকে তারা আইনে মুখোমুখি হয়ে তাদেরকে জননেত্রী শেখ হাসিনা কোনো ছাড় দেন কিনা, এবং আমি শিওর যে কোনো ছাড় দিবেন না। এবং এই ক্ষেত্রে আমাদের দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব এমপি উনি বলেছেন যে তারা যদি দোষী সাব্যস্ত হয় তারা সাজা খাটবে, সেক্ষেত্রে সরকার কোনো ছাড় দেবে না। কারণ দুর্নীতির বিরুদ্ধে যে জিরো টলারেন্স, এটা বিশ্বব্যাপী সবাই জানে জননেত্রী শেখ হাসিনার। দুর্নীতি, মাদক এবং জঙ্গিবাদের বিরুদ্ধে, অতএব এখানে জিরো টলারেন্স। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এখন সাবেক সেনাপ্রধানই হোক, যদিও ওনারা দুজনই যথেষ্ট চৌকস এবং দক্ষ কর্মকর্তা ছিলেন, তারপরে ওনারা যদি, আর সরকার বিব্রত কেন হবে? সরকার কি, আমি 1 সেকেন্ডের জন্য ধরে নেই যদি উনি দুর্নীতি করেও থাকে, সরকার কি ওনাকে বলেছে দুর্নীতি করতে? ওনার পুলিশ প্রশাসন কি বলেছে দুর্নীতি করতে? অতএব সরকার কেন বিব্রত হবে, পুলিশ প্রশাসনই বা কেন হবে? এটা ওনার ব্যক্তিগত দায়। উনি যদি দুর্নীতির রায়ে যদি উনি একটা উদাহরণ দেই, যদি সাজাপ্রাপ্ত হনও, প্রমাণিত যদি হয়, তাহলে কি উনি একাই তো সাজা কাটবেন? পুলিশ প্রশাসন তো সাজা কাটবে না, ওনাকে ব্যক্তি হিসেবে সে দায় নিতে হবে, আবার সরকার সেটা দায় নিবে না। কারণ এখানে ব্যক্তির অপরাধ যদি উনি করে থাকেন, সেই ক্ষেত্রে এখানে সরকারের বিব্রত হওয়ার কিছু নেই। বরং সরকার, আমরা গর্ব ভরে বলতে পারি যে সরকার এই সমস্ত
ব্যাপারে কখনো ছাড় দেয় না, ধামাচাপা দেয় না, এবং সেটাকে যথেষ্ট নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিরপেক্ষ সুষ্ঠু বিচার হবে, ন্যায় প্রতিষ্ঠা হবে, সাজা যদি প্রমাণিত হয় সাজা হবে, নাহলে খালাস পাবে। এই ক্ষেত্রে মুক্তা আপার প্রশ্নটাই আমি একটু কথা বলি হবে, বিশেষ করে এটি সরকারের কোনো দায় নেই, সরকার এটি দায় নেই, ব্যক্তিগত সরকারের দায়। হিসাব করুন না, সরকার এরকম একের পর এক প্রমোশন দিয়ে যাচ্ছে, আর তার এই যে অতীতে জমি কিনতেছে একে সব এর অন্তরাল থেকে গেল। এদের সরকারই তো না, এটা তা কারা চালায়, দেশ চালায় কারা? আর এই যে কথায় কথায় মুখস্থ একটা গল্প আছে, 5 বার বিএনপি দুর্নীতি, আর বিএনপিতে প্রথম 2 বার তো আওয়ামী লীগ চ্যাম্পিয়ন হয়েছে, পরপর 3 বার বিএনপি কমাতে কমাতে শেষের দিকে আসছে। চ্যাম্পিয়ন তো 2 বার আওয়ামী লীগ হয়েছে, 2001 সাল এবং 2 সাল, তখন তো আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। এই যে মিথ্যা কথা একটা বলে, কালো টাকা সাদা করার ব্যাপারে ম্যাডাম খালেদা সাহেব বলেন কালো টাকা দুর্নীতি তো করে নাই। ওনাদের টাকা ছিল, বাড়ি ভাড়া ছিল, ওনাদের আইনজীবী ছিল, আহমদ আজম সাহেব বা ওনাদের যেগুলো এগুলো ফাইল দেখাশোনা করে, তারা হয়তো ঠিক অনেক সময় আমাদের এরকম হয় না, উনি তো একটা দুর্নীতি করেন না। কালো টাকা সাদা কালো টাকা তো না, প্রভিশন দেওয়া হয়েছিল, কালো টাকা না। আপনার ধরেন আপনার উনি ধরেন বাসা বাড়ি আছে, সে বাড়ি ভাড়া বেতনের টাকা, এগুলি আপনার রিটার্ন দেখানো হয়নি, দেখানো হয়নি। পরবর্তী সময় যখন ইয়ে হয়েছে তখন দেখে দিয়েছে, তো দুর্নীতি করে টাকাকে নিয়ে আসেন না। সাইফুর রহমান তা করে না, উনিও তা করেন না। এই বস্তা বস্তা গল্প আছে যে কালো টাকা সাদা করছে, কয় হাজার কোটি টাকা কালো টাকা সাদা করছে, কয় হাজার কোটি টাকা, কয় টাকা তাদের টাকা সময় মতো ইনকাম ট্যাক্সের আইনজীবী ওইটা ঠিকমতো সাবমিট না করার কারণে এই ভুলটা তারা করেছে। এখন যেহেতু ওনাদের নামে সেহেতু ওনাদের উপর দোষটা আসছে, কিন্তু টাকা তো অন্য চুরি করা টাকা না বা লুট করা টাকা না, আত্মসাৎ করা টাকা না, তাদের টাকা গেল। এবার আপনি আসেন, এই যে কথার কথা বলে 500 কত ডলার, এখন এত, আরে বাবা তখন 1 কেজি গরুর মাংসের দাম ছিল কত, কত দাম ছিল? 1 কেজি খাসি মাংসের দাম ছিল কত? এখন তো সেই 500 ওই ডলার দিয়ে যা কিনা যেত, এখন তো 2900 ডলার দিতে তা কিনা যায় না। না, কিন্তু মানুষের ক্রয় ক্ষমতা বেড়ে যাওয়ার কারণে সাধারণ মানুষ কোথায় এই যে আমরা এই দেখাচ্ছে যেটা যে মাথা পিছু আয়, এটা সাধারণ মানুষের কোথায় বাড়ছে? সাধারণ মানুষের যদি 500 মানে প্রায় 3000 ডলার হয়ে থাকে, সাধারণ মানুষকে আজকে রাস্তা রাস্তায় শুয়ে থাকে, ওই আপনি যান একটু পরে যান বস্তিতে যান, আপনার ড্রেনের উপরে শুয়ে আছে আপনার এই বিষয়ে বাসে চলার বিষয়ে, এই কি 3000 ডলার ইনকামের দেশ? এই যে মুখে মুখে গর্ব, তারা আওয়ামী লীগের এক শ্রেণীর লোকেরা লুটপাট করে তারা আজিজ খানদের মতো এরকম তাদের হলো। কিন্তু আপনি যে একটু আগে বললেন যে ব্যক্তিগত পাসপোর্ট নিয়েছে, এটি কেন নিয়েছিল বলে মনে হয়? কেন নিয়ে? এটা তো অনৈতিক, এটা তো অনৈতিক, অনৈতিক না। মানে উনি কি এটা কোনো পারপাসফুলি নিয়েছেন? পারপাসফুলি নিয়েছে, তো পারপাসফুলি তার কেন নিবে? মূলত গর্বিত হওয়ার ব্যাপার তো। উনি লাল পাস পাবেন, উনি তখন আইজিপি হয়েছেন, আপনার সিনিয়র সচিবের পদমর্যাদায়, উনি কেন বেসরকারি চাকরি করতেছেন? এর সে আর কিছু আছে? এদের নিয়ে আবার গর্ব করে, আবার প্রমাণ করা লাগবে। প্রমাণ তো করেই দিলেন যে উনি বেসরকারি চাকরি করেন, আমি শেষ লাইসেন্সে ওনার আজিজদের ভাই তাদের। আমি যাচ্ছি, একটা কথা বলে নি, সেটা হচ্ছে তার মানে কি গণমাধ্যমই সেগুলো তুলে আনলো, এর আগে কেউ আর জানতে পারেনি? কোনটা? আপনি তো যেই কথাটি বলছেন সেটি গণমাধ্যমের রিপোর্ট থেকে বলছেন, তার মানে গণমাধ্যম তুলে আনছে। গণমাধ্যম যখন ওরা ক্ষমতায় ছিল, রাইট, আমি বলেছিলাম, আমি যখন এই যে আজিজ সাহেব 18 সাল নির্বাচন সাংবাদিক সম্মান করে উনি বললেন এত ভালো নির্বাচন হয়নি, আমি ওই দিনই বলেছিলাম ওনাকে এখনই গ্রেপ্তার করা উচিত। আমরা একটা বিরতি নিয়ে ফিরে আসি, তারপরে বাকি আলাপগুলো করব, দুজনেই কথা বলবেন, এবং সেই পর্যন্ত দর্শক আপনারা আমাদের সাথেই থাকবেন। লিটল টাটা মাই টিভি সংলাপের সর্বশেষ বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি জামিল আহমেদ। আমাদের সাথে দুজন রাজনৈতিক ব্যক্তিত্ব আজকে আলোচনায়, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব এবং নূরজাহান বেগম মুক্তা, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য। আমরা মূলত হাবিব ভাই এই রাউন্ডে আজকে আলোচনাগুলোকে একটু র্যাপ আপ করতে চাই। বিশেষ করে আপনি বাজেট নিয়ে আলোচনা শুরু করে কিছুটা গভর্নেন্স ক্রাইসিসের দিকে আলোচনা করেছেন, এবং সেক্ষেত্রে আপনি একটা পর্যায়ে বলেছেন যে এগুলোর দায় সরকারকে নিতে হবে, বিশেষ করে সাম্প্রতিক 2-3টি ঘটনার কথা বলেছেন। কিন্তু আমি ব্রেকের সময় আলাপ হচ্ছিল, এগুলো কিন্তু মিডিয়াই বের করে এনেছে, মিডিয়া রিপোর্ট করার পরেই কিন্তু এগুলো নিয়ে আলাপ হচ্ছে। তার আগে কি কেউ জানতো না এগুলো? না, যখন আইজিপি ছিলেন, সেনাপ্রধান ছিলেন, তখন তো জানতো, তখন তার বলতে সাহস পায়। মাহফুজ আলম যেটা বলেছেন না, এখনও তো আছে, এখন জানে না, এখন এরকম আজিজ, এরকম বেনজির, এরকম এখন অনেক আছে আমাদের ভিতরে, এখন তো বলতে পারতেছে না, ক্ষমতায় আছে। এই সাহস তো মিডিয়াগুলি তো ওরকম এখন সাংবাদিক যে করবে, বা ধরেন আপনার মাই টিভি যে করাবে, তাকে রক্ষা করবে কে?
মানে যখন আইজিপি ছিল বা যখন একেবারে মানে আজরাইলের মতো তাদের চেহারা না, আজরাইলি ধরেন, একজন মনে করলো নাই থাকবে না, ব্যবস্থা ছিল আর কি। এই সমস্ত অপশক্তিগুলি আওয়ামী লীগ কোনোভাবে দায় স্বীকার করতে পারে না, কারণ বেনজির সাহেব যদি ওই সময় অভয় না দিতেন 14 সালে এই ভোটার এই 153 বিনা পরিচয় হয় না। উনি তখন দায়িত্ব নিয়েছিলেন এবং এই যে আজিজ সাহেব বিজেপির তখন প্রধান ছিলেন। উনি কি বললেন? উনি বললেন যে আমাদের গুলি বন্দুক দেওয়া হয়েছে বহন করার জন্য না, আমাদের প্রয়োজনে মিছিলের উপর গুলি চালাতেও আমাদের কোনো রকমের হাত কাঁপবে না। বুঝছে না এটা কোনো কাজ? ওনার এটা বক্তব্য হতে পারে? ওনার বক্তব্য বর্ডারে উনি গুলি ফোটাতে পারেন না, একটা কিলিং হলে প্রতিবাদ করতে পারেন না, এখানে মিছিলের উপরে গুলি করার উনি হুমকি দেয়। এরা তো ওই জায়গায় পাপ করছে, এটা তো অপরাধ, তো মারাত্মক অপরাধ এগুলো। তারপর যে অপরাধগুলি তারা করছে এদের তো মুখ দেখানো উচিত না, এদের পক্ষে কথা বলা তো উচিত না। এখন এই যে আমার বোন মুক্তা দুইটা কথা বলবো আজকে, এই কথাগুলি না বললে ভালো হয়। 400 সুটকেস নিয়ে ম্যাডাম খালেদা জিয়া গেছেন সৌদি আরব, এরকম কথা হলো? 400 সুটকেস নিয়ে যায় কোনোদিন কেউ? হ্যাঁ, প্রধানমন্ত্রী নিয়ে যায় এটা কোনোদিন? 400 সুটকেস নিতে আর একটা কারুবিয়ান লাগবে। এই যে অবাস্তব কথাবার্তা। আর একটা কথা বলে জিয়া রহমান অরফানেজ ট্রাস্ট চ্যারিটেবল ট্রাস্ট, আমি আজকে আবারও বলছি, বারবারই কথাটা বলে, ম্যাডাম খালেদা জিয়া এবং তারেক রহমান যদি জিয়া অরফানেজ ট্রাস্ট, চ্যারিটেবল ট্রাস্ট আমাদের টাকা, এটা অন্য কোনো এর টাকা না। আর অরফানেজ ট্রাস্টের টাকা তো এতিমদের টাকা না, সরকারের টাকা না, কোনো সরকারও দেয়নি। বারবার বলেছি কুয়েতের আমির দিয়েছিল জিয়া রহমান নামে একটা অবকাঠামো বা কিছু একটা স্মৃতি ধরে রাখার জন্য, যার অর্ধেক টাকা নিজে মুস্তাফিজুর করেছে, সেখানে মামলা হয়নি। এই টাকা তো ম্যাডাম খালেদা তার কোনো সইও না, দেখেও নাই, স্পষ্ট করে ম্যাডাম খালেদার কোথাও হচ্ছে কিন্তু ব্যাংক যে অ্যাকাউন্ট করেছে, সরকার টাকা দিলে কোথায় দেয়? বাংলাদেশ ব্যাংকে দেয় না? এই টাকাটা কোথায় আসছিল? সোনালী ব্যাংকে হয়। ম্যাডাম খালেদা যখন প্রাইম মিনিস্টার তখন ছিল রাষ্ট্রপতির সাথে সরকার, রাষ্ট্রপতির সাথে সরকারের সময় প্রধানমন্ত্রীর অরফানেজ, প্রাইম মিনিস্টার্স অরফানেজ ফান্ড, এ তো অ্যাকাউন্টই হতে পারে না, অ্যাকাউন্টই হতে পারে। এখানে আপনার অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন নাই, কোনো কিছু এখানে নাই। এটা করেছিলেন কামাল সিদ্দিকী, সেই সময় ছিলেন, উনি করেছিলেন। টাকাটা দিয়ে তো কোনো সরকার দেয়নি, ব্যক্তি দিয়েছে ব্যক্তিকে। এই অ্যাকাউন্টটা ওই নামে খোলাই, প্রাইম মিনিস্টার নামে খোলাটাই তো ঠিক করে, যার নামে একটা অরফানেজ ট্রাস্ট করে সেখানে খুলতো, তাহলে এই ঝামেলাটা টাকাটা তো এতিমদের দেয়নি। অরফানেজ ট্রাস্ট জিয়া রহমান মেমোরিয়াল ট্রাস্ট, সেই ট্রাস্টের নামে খুললেই সে টাকা নিয়ে আর ধরতে পারে না, এবং এখানে একটা টাকা মানে বললাম তো ম্যাডামের তো কোথাও সিগনেচার নেই। আমার ব্যাংকে যে অ্যাকাউন্টে করেছে সোনালী ব্যাংকে, সেই ফর্মে তো সিগনেচার নাই, ফর্মটা অরিজিনাল না, ওটা হলো ফটোকপি ফর্ম। তারপর তারেক রহমানের যে কোথাও কোনো নেই, এই টাকাটা উনি 5টা চেকে দিয়েছিলেন। এবং দেখেন পৃথিবীর ইতিহাসে শেষ করে এটা কত বড় নির্মম। এই যে আপনার কোনো কামাল ভাই জেল খাটতেছে, বেটা খামা খায়। তারপর যে জমিটা বিক্রি করেছিল সরফুদ্দিন, সেই জমি পরে দাম বেশি হওয়ার কারণে দেয়নি, সে টাকাটা ফেরত দিয়েছে। আমরা একটু শুনিয়ে আসি মুক্তা আপা, যে কথাগুলো বাজেট নিয়ে আলোচনা হলো, তারপরেও বেশ কিছু দুর্নীতি অন্যায়ের কথা যেটি বিএনপি সংগঠিত করেছে বলে বলা হয়েছিল, সেগুলো উনি কিছু ব্যাখ্যাও দিয়েছেন। আমরা একটু শেষের দিকে আলোচনা, আপনি যদি সেগুলো কিছু দেখুন। বিএনপি নেত্রী ওনাদের যে বেগম খালেদা জিয়া, ওনার বিরুদ্ধে যে মামলাটা হয়েছে জিয়া অরফানেজ ট্রাস্ট, তারপরে জিয়া চ্যারিটেবল ট্রাস্টে, সেটা কিন্তু কোর্ট থেকে রায় হয়েছে, এবং ওনার কিন্তু পক্ষে বাঘা বাঘা আইনজীবীরা ছিল যারা কিনা ওনাকে ডিফেন্ড করেছে, কিন্তু প্রমাণ করতে পারে নাই সকল সন্দেহের ঊর্ধ্বে যে উনি আত্মসাৎ করেনি। কিন্তু অরফানেজ শব্দটা নিয়ে বিতর্ক, অরফানেজ শব্দটা নিয়ে ওনারা বিতর্কতা, এই বিতর্কতা ওনারা কোর্টে করতেন, অসুবিধা কি ছিল? আপনার আজকে হাবিব ভাই যে কথা বলতেছেন, ওনার আইনজীবীরা তো কোর্টে কম বলে নাই, বাঘা বাঘা সে আইনজীবীরা ছিল, ব্যারিস্টার মওদুদ আহমেদ সহ আরো অনেকে। কিন্তু কথা হলো তারা কিন্তু প্রমাণ মানে করতে পারে নাই যে বেগম খালেদা জিয়া নির্দোষ, কারণ এতিমের টাকা কিন্তু এতিম পায়নি। উনি বলতেছে উনি আরেকটা অ্যাকাউন্টে ছিল, সেখানে থেকে টাকা আরো বেড়েছে। টাকা তো সেখানে থাকার জন্য দেয়নি, টাকা দিয়েছে এতিমদেরকে দেওয়ার জন্য। এতিমদের কাছে পৌঁছালো না কেন? খালেদাকে ভোগ করার জন্য টাকা দেয়নি। খালেদা জিয়াকে ভোগ করার জন্য টাকা দেয়নি। অরফানেজ ট্রাস্ট মানে এতিমদের কল্যাণার্থে যে ট্রাস্ট, সেটাই অরফানেজ ট্রাস্ট। এরপরে আমি আপনাকে বলি, দেখুন তারপরে সেগুলো কিন্তু, আর উনি ডিফেন্ড করলেন কিভাবে যে বেগম খালেদা জিয়ার কালো টাকা সাদা করছে, এটা বলে কি উনি অস্বীকার করতে চান? এটা তো প্রত্যেক তথ্য উপাত্ত উনি, এটাই তো ওনাকে, উনি তখন দেশের প্রধানমন্ত্রী, ওনার অর্থমন্ত্রী, তখন দেশের অর্থমন্ত্রী। ওনারা যদি কালো টাকা সাদা করে, সেটা জনগণের কাছে কি মেসেজ যায়? সাধারণ জনগণের কাছে
হ্যাঁ, কালো টাকা ওনারা একটা তো মডেল, ওনাদেরকে মানুষ অনুসরণ করবে, সেই জায়গায় ওনারা দুইজন কালো টাকা সাদা করেছেন। এটা কি কোনো ভালো উদাহরণ হতে পারে? পারে না। এরপরে আমি বলি, দেখুন ওনারা বলেছে, তারপরে আর এই যে বেগম খালেদা জিয়া বা তারেক জিয়াতে দুর্নীতি, সেগুলো তো কোর্টের মাধ্যমে প্রমাণিত। এই জিনিসটা আমরা আজকে যে বেনজির বা সাবেক সেনাপ্রধান যত কথাই বলা হোক না কেন, ঠিক আছে, যদি ওনারা দোষ করে থাকে, ওনাদের যদি অন্যায় করে প্রমাণ হবে, অসুবিধা কি, সাজা মাথা পেতে নিবে নিশ্চয়ই। কিন্তু বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়া তো কোর্টটা তো প্রমাণিত হয়ে গেছে কোর্টে, অতএব এটা নিয়ে তো আর কোনো বিতর্ক চলে না, এটা অলরেডি হয়ে গিয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো 400 সুটকেস, এবং 111 যখন এসেছিল তখন বেগম খালেদা জিয়া তার পরিবারের সমস্ত সদস্যকে নিয়ে, এটা গোপন সূত্রে গোয়েন্দা তথ্য ছিল যে সৌদি আরব পালিয়ে যেতে চেয়েছিলেন, এবং বেগম খালেদা জিয়া 150টি সুটকেস ভর্তি করে টাকা নিয়ে সৌদি আরবে লকারে কিন্তু রেখেছেন। এগুলো কিন্তু আমরা তো জানি, এগুলো আমাদের নেত্রী এগুলো বক্তব্য বিবৃতিতে বলে। উনি তো দেশের প্রধানমন্ত্রী, পাঁচবার, উনি তো আর আন্দাজে কোনো কিছু বলবে না, তখন বিএনপি আর চ্যালেঞ্জ করে না সেগুলা। এখন আমি আপনাকে যে কথাটা বলবো, দেখুন সব কথার শেষ কথা হলো যে এই দেশটা আমাদের সবার। হ্যাঁ, জননেত্রী শেখ হাসিনাকে জনগণ ম্যান্ডেট দিয়েছে, তাই উনি ক্ষমতায় এসেছেন এবং জনগণের জন্য কাজ করার চেষ্টা করছেন। এখন কাজ করতে গেলে ছোটখাটো ভুল হতেই পারে। এখন সরকারের ভিতরে যারা আছে বা সরকারের অধীন যারা কর্মকর্তা আছে, তারা যদি দুর্নীতিবাজ হয়, সেক্ষেত্রে তো জননেত্রী শেখ হাসিনা ব্যবস্থা নিচ্ছেন, সেক্ষেত্রে আইন আদালতেই সেটা প্রমাণ হবে যে উনি দুর্নীতিবাজ কিনা। এখানে আমরা দেখবো যে জননেত্রী শেখ হাসিনা কাউকে ছাড় দিচ্ছে কিনা, কাউকে কিন্তু ছাড় দেওয়া হচ্ছে না। এমন যদি হয়তো যে দুর্নীতি দমন কমিশন তাদের 6 তারিখে তাকে শোকজ করেছে যাওয়ার জন্য, তার পরিবারকে শোকজ করেছে 9 জুন, এমন যদি দুর্নীতি দমন বসে রয়েছে, 6 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তো সবকিছু তো চলছে আইন মাফিক। তাহলে এখানে আর আমরা তো বরং প্রাউড ফিল করি যে আমরা এমন একটা দল করি, এমন একটা দল ক্ষমতায় আছে যারা কিনা তাদের প্রশাসন বা থেকে শুরু করে দলের যে কেউর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসে সেটাকে ধামাচাপা আমরা দেই না। উনি যে দেশের বাইরে চলে গেলেন, এটিও কি থামানো যেত কিনা? উনি যে দেশের বাইরে গেছেন সেটাও কি আপনি বুকে হাত দিয়ে বলতে অফিশিয়ালি আমরা নিউজ পেপারে দেখছি। না, আমরা তো নিউজ পেপারে তো অনেক কিছু দেখছি যে ওনার এত জায়গায় এত বাড়ি ঘর, এত ফ্ল্যাট, এত প্লট, সেইটাও তো প্রমাণ সাপেক্ষ নাকি? লাস্ট মিনিট হাবিব না জামিল ভাই, সেটাও তো প্রমাণ সাপেক্ষ অবশ্যই। তাহলে উনি যেটা বললেন ম্যাডাম খালেদা জিয়া তারেক রহমানের দুর্নীতি প্রমাণ, আমরা লম্বা করতে পারবো না, আমরা শেষ করেন। আমাকে সাজা দিল কেন? আমার তো আইনজীবী ছিল, আমার সাজা দিল কেন? আমার তো গাড়ি পড়ে নাই, গাড়ির নাম্বার প্লেট নাই, গাড়ির মালিক নাই, কিছু নাই, এ সাজা দিতে না। কিন্তু আপনার দলের পক্ষ থেকে সৌদি আরবে যাওয়া হয়েছে, এই যে মিথ্যা কথা, নিয়ে আসুন না টাকা, টাকা নিয়ে আসুন না কেন? অবশ্যই এত কত টাকা নিয়ে আসুন না কেন? টাকা নিয়ে আসুন না কেন? আজকে আওয়ামী লীগ যে দুর্নীতি করছে, যে সৌদি আরব সারা পৃথিবীতে কোন জায়গায় আওয়ামী লীগ টাকা চুরি করে রাখে নাই? আওয়ামী লীগ এমনি কি, আওয়ামী লীগ কি দুর্নীতির বিরুদ্ধে কথা বলে? আওয়ামী লীগ হলো ভোট চোর, ভোট ডাকাত, ভোট ছিনতাইকারী, মানুষের অধিকার হরণকারী, তারা নিজেরাই তো দুর্নীতিবাদ। তার দুর্নীতির বিরুদ্ধে কি ব্যবস্থা দেয়? দুর্নীতিবাদে তারা বলতে পারে, দুর্নীতিবাদে বলতে পারে না। সর্বশেষ যে কথাটা বলি, খালি বলার জন্য বলা না। আমরা অন্য কোনো আলোচনা আবারও আমন্ত্রণ জানাবো অ্যাডভোকেট নুরজাহান বেগম মুক্তা এবং হাবিবুর রহমান হাবিব, যেই তথ্যগুলো বলেছি। আমরা আগামীতে আরো কোনো অন্য বিষয়ে কথা বলবো। দর্শক সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন এই আশাবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।